নমস্কার। পর্ব 4 পরের পর্ব নিয়ে চলে এসেছি। আশা করছি গল্পটা সকলেরই খুব ভালো লাগছে। পরের পর্ব শুরু করছি। এখনও তেমন রাত হয়নি, এক্ষুনি ঘুম আসবে না, তাই শুয়ে শুয়েই একটু ফেসবুকটা দেখতে লাগলো কোহেলি। এটা সেটা দেখার পর মেসেঞ্জারটা ওপেন করলো। সবার ওপরে দেবার্ঘ মিত্র নামটা শো করছে। লাস্ট ওর সাথেই কথা হয়েছিল। নামের পাশে সবুজ বিন্দুটা জ্বলে রয়েছে। কোহেলি কি মনে করে চ্যাটটা ওপেন করলো, আর ঠিক তার সঙ্গে সঙ্গে একটা মেসেজ ফুটে উঠল স্ক্রিনে। কেমন আছো? কোহেলি মনে মনে ভাবলো, আমার অন হওয়ার অপেক্ষা করছিল নাকি? তারপর হালকা হাতে টাইপ করলো, ভালো আছি, আপনি? ওপার থেকে উত্তর আসতে কাল বিলম্ব হলো না। ভালো, তুমি ছুটি পেলে? কোহেলি বলল, হ্যাঁ আমি, তবে 5 দিন। দেবার্ঘ লিখল, আমিও খুব বেশি দিনের ছুটি পাইনি, 1 সপ্তাহ। কোহেলি লিখল। দেবার্ঘ লিখল, কবে যাবে? কোহেলি লিখল, 3 তারিখ। দেবার্ঘ লিখল, ও আমি 1 তারিখেই চলে যাচ্ছি। আপনার তো অনেক কাজ, আপনাকে তো আগে যেতেই হবে। বেশ কিছুক্ষণ আর কোনো মেসেজ এলো না। কোহেলিরও আবার ঘুম পাচ্ছিল। গুড নাইট টাইপ করে সেন্ড করতে যাবে তার আগেই ওপার থেকে একটা মেসেজ এলো, আচ্ছা আজ খুব ঘুম পাচ্ছে, আবার পরে কথা হবে, গুড নাইট। কোহেলি ও টাইপ করা গুড নাইটটা সেন্ড করে ডেটা কানেকশনটা অফ করে পাশে রেখে দিল। ঘুমিয়ে চোখের পাতা দুটো ভারী হয়ে এসেছে। চোখটা বন্ধ করার একটু পরেই কোহেলির 2 চোখ জুড়ে ঘুম নিজের রাজ্য বিস্তার করে বসলো। এরপর দেখতে দেখতে কেটে গেল 20টা দিন। অফিসে কাজের চাপ যথেষ্ট। কোহেলি 5 দিন থাকবে না, তাই যতটা পারছে কাজগুলো এগিয়ে রাখছে। প্রায় রোজই ওভারটাইম কাজ করে, আর ওর কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছে। আজকে বাকিটুকু গুছিয়ে নিলেই আর অসুবিধা হবে না। 5টা দিন ম্যানেজ হয়ে যাবে। এই 20 দিনে মাঝে মধ্যেই দেবার্ঘর সাথে টুকটাক কথা হয়েছে। এখন ওরা আগের থেকে অনেকটাই সহজ হয়েছে। দেবার্ঘ গতকাল শিলিগুড়ি চলে গেছে। চৈতালি দেবী কুহেলিকেও আজকে যেতে বলেছিল, কারণ বিয়েটা শিলিগুড়িতে হবে, আর বাসে করে সেখানে পৌঁছতে অনেকটা সময় লাগবে, প্রায় 12-13 ঘন্টা। তাই সবাই আজকে রাতেই রওনা হয়ে যাবে। কিন্তু কুহেলি রাজি হয়নি। ওর উপায় নেই, তাই চৈতালি দেবীকে ওর জন্য বিয়ে বাড়িতে পরার মতো কিছু জামাকাপড় সঙ্গে নিয়ে যেতে বলেছে, আর ওর নিজের সঙ্গে কিছু সাধারণ জামাকাপড় নিয়ে নেবে। এখান থেকে সোজা বাগডোগরা ফ্লাইট ধরবে বলে ঠিক করেছে। দেবার্ঘ বলেছে ওই এয়ারপোর্টে ওকে নিতে আসবে। কোহেলি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিল। এই কটা দিন আগামীর কাজগুলো এগিয়ে রাখার জন্য বাড়িতেও অনেক রাত অবধি কাজ করেছে, তাই প্যাকিংটা এখনও করে উঠতে পারেনি। ফাইনালি সব কাজ সেরে যখন বেরোচ্ছে, তখন অলরেডি 6:30। লিফটের কাছে বাটনটা প্রেস করে ওয়েট করতে লাগলো। লিফট আসার আগেই আলেক এসে ওর পাশে দাঁড়ালো। ওকে দেখে কুহেলি একটু হাসলো। আপনিও এখন যাননি? নো মিস বাসু, কালকে না। মিস বাসু কালকে রওনা হচ্ছেন তো? ইয়েস স্যার। খুব এনজয় করবেন, তবে 5 দিন পরে কিন্তু ফিরে আসতে হবে। 1 দিনও যেন বেশি না হয়। কুহেলি হেসে বলল, ডোন্ট ওয়ারি স্যার, 6 দিনের দিন আপনি আমাকে অফিসে দেখতে পাবেন। ওদের কথার মাঝেই লিফট এসে গেল। দুজনে নেমে এলো নিচে। আলেক কুহেলিকে বলল, মিস বাসু আসুন, আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না না স্যার, আমার ক্যাব এসে গেছে প্রায়। ওকে দেন, গুড নাইট। গুড নাইট স্যার। আলেক চলে যাওয়ার একটু পরেই কুহেলির ক্যাব এসে গেল। কুহেলি ফ্ল্যাটে ফিরে ফ্রেশ হয়ে আগে ওর প্যাকিং সেরে নিল। তারপর ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে বাড়িতে ফোন করে কিছুক্ষণ কথা বলল। তারপর একটু আগেই ডিনারটা সেরে শুয়ে পড়ল। গত কয়েকদিন খাটাখাটি না একটু বেশি হয়ে গেছে, আর আজকে তো কথাই নেই। যে 5টা দিন থাকবে না, সে কদিনে সবটুকু কাজও সেরে রেখে এসেছে। শরীরের ক্লান্তি ঘুম হয়ে নেমে এলো চোখে। ঠিক 12:50 বাগডোগরা এয়ারপোর্টে ফ্লাইটটা ল্যান্ড করলো। ফ্লাইট বোর্ড করার আগেই চৈতালি দেবীর সঙ্গে কথা বলে নিয়েছে কুহেলি। ওনারা 8টা নাগাদ পৌঁছে গেছেন। কুহেলি কি করে একা চীনে যাবে সেটা নিয়ে বড্ড চিন্তা করছিল। কিন্তু কুহেলি যখন বলল দেবার্ঘ ওকে নিতে আসবে, তখন একটু অবাক হয়েছিলেন। কুহেলি ফেসবুকে ওর সঙ্গে দেবার্ঘের আলাপের কথাটা বললে উনি নিশ্চিন্ত হয়ে বলেছিলেন, দেবাঞ্জলির ভাই, তাহলে তো ভালোই হলো। যাক, তুই তাহলে সাবধানে আসিস, আমি যাই একটু রেস্ট নিয়ে নিই। সারা রাতে জার্নিতে কোমরটা ধরে এসেছি। কোহেলি বলল, তুমি চিন্তা করো না মা, আমি ঠিক পৌঁছে যাব, তুমি রেস্ট করো। দেবার্ঘকে আগেই ফ্লাইটের টাইম মেসেজ করে দিয়েছিল, কিন্তু মুশকিল হলো ও দেবার্ঘকে চেনে না। ফেসবুকে কোথাও একটা ছবিও নেই, তবে ওর ফোন নাম্বারটা কোহেলির কাছে আছে। লাগেজ নিয়ে এখন এয়ারপোর্টের লবিতে এলো, তখন পুরোপুরি 1টা বাজে।
এদিক ওদিক দেখতে দেখতে এগোচ্ছিল। ফোনটা বের করে দেবার্ঘর নাম্বারটা ডায়াল করতে যাবে এমন সময় একটা ছেলে আচমকা ওর সামনে এসে দাঁড়ালো। কোহেলি এমন চমকে উঠেছিল যে আরেকটু হলে ওর হাত থেকে ফোনটা পড়েই যাচ্ছিল। প্রচণ্ড রেগে গিয়ে কোহেলি বলল, আশ্চর্য তো, এইভাবে দুম করে সামনে চলে এলে কেন? চোখে দেখতে পান না নাকি? ছেলেটা একটু হেসে বলল, দেখতে পাই বলি তো এলাম। কোহেলি চোখ কুঁচকে একরাশ বিরক্তি নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, দেখুন, সামনে থেকে সরুন, আমার কাছে নষ্ট করার মতো ফালতু সময় নেই। কিন্তু আমি সরে গেলে বাড়ি যাবে কি করে? কোহেলি অবাক হয়ে বলল, দেবার্ঘ? ইয়েস ম্যাম। কোহেলি একটু হেসে বলল, এরকম দুম করে সামনে এসে দাঁড়ানোর কি মানে ছিল? দেবার্ঘ বলল, কিছুই না, জাস্ট এমনি। সব কাজের কি মানে থাকতেই হবে? কোহেলি বলল, সেটা পরে গবেষণা করা যাবে, আগে বাড়ি চলুন, বড্ড খিদে পেয়েছে, সকালে কিছু খাওয়া হয়নি। দেবার্ঘ বলল, তুমি সকালে না খেয়ে বেরিয়েছো নাকি? টাইম পাইনি। তাহলে তো আগে কিছু খেতে হবে। কোহেলি বলল, না না, সোজা বাড়ি নিয়ে চলুন, এই দুপুরবেলা অন্য কিছু খেলে আর লাঞ্চটাই করতে পারবো না। দেবার্ঘ বলল, শিওর। দেখো, পৌঁছাতে আধ ঘন্টা মতো লাগবে কিন্তু। কোহেলি বলল, লাগুক, নো প্রবলেম, বাট যাবো কিসে? দেবার্ঘ বলল, আমার গাড়িতে। আপনার পার্সোনাল কার আছে? না, ঠিক পার্সোনাল নয়, ওটা গোটা ফ্যামিলির জন্য, যখন যার লাগে। কথা বলতে বলতে পার্কিং এরিয়ার এসে কোহেলির ব্যাগটা গাড়ির ব্যাক সিটে তুলে নিয়ে সামনের দরজাটা খুলে কোহেলিকে বসতে ইশারা করলো। কোহেলি উঠে সিট বেল্ট লাগিয়ে নিল। দেবার্ঘ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। বাগডোগরা এয়ারপোর্ট থেকে গান্ধীনগর যেতে প্রায় আধ ঘন্টা মতো লাগে, কিন্তু দুপুরবেলা রাস্তা ফাঁকা থাকায় দেবার্ঘ 20 মিনিটেই পৌঁছে গেল। একটা বেশ বড় বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। কোহেলি গাড়ি থেকে নেমে চারপাশটা দেখছিল। দেবার্ঘ ওর লাগেজটা নামিয়ে এনে বলল, চলো, এই বাড়িটাই তোমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কোহেলি দেবার্ঘর পাশে হাঁটতে হাঁটতে বলল, কার বাড়ি এটা? দেবার্ঘ বলল, এটা মলয়দাদের বাড়ি। জেঠু মানে মলয়দার বাবা মারা যাওয়ার পর ওরা পার্মানেন্টলি কলকাতায় শিফট করে গেছে। এই বাড়িটা জেঠু খুব শখ করে বানিয়েছিলেন, তাই এটা বিক্রি করেনি, এইরকম ওকেশনে ভাড়া দেয়। ও, কোহেলি বাড়িটা বেশ ভালো লাগলো। 30-35 জন সহজেই থাকতে পারে, আর ও যতদূর জানে বরযাত্রী হিসেবে 25 জন আসার কথা। দেবার্ঘ এগিয়ে নিয়ে কলিং বেল বাজালে যিনি দরজা খুলে দিলেন তাকে দেখে দেবার্ঘ বলল, নাও বিমলদা, আরেকজন অতিথি নিয়ে এলাম। বিমলদা নামক ব্যক্তিটি হেসে কোহেলির ব্যাগটা নিয়ে এগিয়ে গেলেন। দেবার্ঘ জানালো, এই বিমলদা এই বাড়িটা দেখাশোনা করে। কোহেলি বাড়ির ভেতর ঢুকতেই দেখতে পেল ড্রয়িং রুম জুড়ে মহিলা মহলের আসর বসেছে। কোহেলিকে দেখেই চৈতালি দেবী আসর ছেড়ে উঠে এলেন। এসে গেছিস? আমি তো আরেকটু হলেই ফোন করতাম। তারপর দেবার্ঘর দিকে তাকিয়ে বললেন, থ্যাংক ইউ কুহুকে পৌঁছে দেওয়ার জন্য। দেবার্ঘ বলল, কুহু? চৈতালি দিয়ে বললেন, হ্যাঁ, ওর ডাক নাম কুহু। দেবার্ঘ কোহেলের দিকে তাকিয়ে বলল, দুটো নামই বেশ সুন্দর। আচ্ছা, আমি আসি এখন, বাড়িতে অনেক কাজ বাকি। থ্যাঙ্কস, ওয়েলকাম। দেবার্ঘ কোহেলি আর চৈতালি দেবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কোহেলিকে এতদিন পর কাছে পেয়ে শৈলজা দেবী ভীষণ খুশি হয়েছেন। কিছুক্ষণ তো জড়িয়ে ঘরে আদর করেই কাটিয়ে দিলেন। কোহেলির মামা চিরন্তন অন্য একটা ঘরে ছিল। কোহেলির আওয়াজ পেয়ে এসেই ওর কান মুলে দিয়ে বলল, বড্ড বেশি বড় হয়ে গেছিস না রে? কাজ কাজ আর কাজ, একেবারে কালকে এলেই হতো। মামা, লাগছে তো, কি করবো বলো, কাজটাও তো দেখতে হবে। চিরন্তন ওর কান ছেড়ে দিয়ে বলল, জানিস তো, তোকে ছাড়া আমার কোনো কাজই কমপ্লিট হয় না। কোহেলি একটা দুষ্টু হাসি দিয়ে বলল, এবার থেকে হবে, মামি আসলে দেখবে আমার কথা আর মনেই থাকবে না। চিরন্তন আবার ওর কানটা মুলে দিয়ে বলল, তবে রে, আমার সাথে আর কি? কোহেলি হাতটা ছাড়িয়ে ওর মাসির পিছনে লুকিয়ে হাসতে হাসতে বলল, মাসি দেখো না, আমি সত্যি কথা বললাম বলে মামা আমাকে মারছে। মামা ভাগ্নির এই খুনসুটি দেখে সবাই হাসতে লাগলো। কুহেলি ওর মাসিকে জড়িয়ে বলল, ও মাসি, বড্ড খিদে পেয়েছে। এটা শুনে ওর মাসি চৈতি দেবী রান্নাঘরে গেলেন রান্না কতদূর দেখতে। দেবাঞ্জলিদের বাড়ি থেকেই একটা রান্নার ঠাকুর ঠিক করে দিয়েছে। কুহেলি ওর মায়ের দেখানো রুমটায় গিয়ে স্নান করে নিল। দুপুরের খাওয়াটা বেশ জমিয়ে হলো। ঠাকুরের রান্নার হাত দারুণ। কুহেলির মেসো আর মামা তো প্রশংসা থামাতেই পারছে না। খাওয়া দাওয়ার পর সবাই মিলে আবার গল্প করতে বসলো, কিন্তু কুহেলি ওর মাকে বলে দোতলার রুমে চলে গেল। একবার রুহির সাথে কথা বলা দরকার। সবটাই বুঝিয়ে দিয়ে এসেছে যদিও, তাও মেয়েটা এখনো ঠিক সড়গড় হয়নি। এখানে গরমটা অনেক কম। হালকা করে ফ্যান চালিয়ে খাটে হেলান দিয়ে বসে রুহিকে ফোন করলো কুহেলি। হাই রুহি। হাই কুহেলি দি, পৌঁছে গেছো তো? হ্যাঁ, ওদিকে সব ঠিক আছে তো? তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো?
রুহি বলল, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না, জাস্ট এনজয় করো। কুহেলি বলল, কোনো প্রবলেম হলেই আমাকে ফোন করবে কিন্তু। রুহি বলল, অফকোর্স, বাট তুমি এত টেনশন করো না। ওকে, আমি রাখছি, স্যার একটা মিটিং ডেকেছেন। কুহেলি বলল, ওকে, তুমি যাও, বাই। রুহির সাথে কথা বলে হোয়াটসঅ্যাপটা অন করলো। নানা গ্রুপে নানা রকম মেসেজ, বসে বসে সেগুলো দেখছিল। এর মধ্যেই দেবার্ঘর ফোন এলো। হ্যালো, ঘুমোচ্ছিলে? ডিস্টার্ব করলাম না তো? না না, আমি দুপুরে ঘুমাই না, বলুন। আসলে দিয়ে একবার তোমার সাথে দেখা করতে চাইছি, কিন্তু ও তো এখন বিয়ের আগে বাড়ি থেকে বেরোতে পারবে না, তাই বলছিল তুমি যদি একবার আমাদের বাড়িতে আসতে। কোহেলি বলল, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি তো আপনাদের বাড়ি চিনি না। দেবার্ঘ বলল, সে তো আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। তুমি তাহলে বিকেল 5টা নাগাদ তৈরি হয়ে থেকো, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। কোহেলি বলল, ঠিক আছে। ফোনটা রেখে কোহেলি নিচে নেমে এসে সবার সাথে বসলো। বাকি দুপুরটা সবার সাথে গল্প করেই কেটে গেল। বিকেলে হয়ে এলো। কোহেলি দেবার্ঘর কথাটা চৈতালি দেবীকে বলল। উনি আপত্তি করলেন না। কোহেলি ঝটপট একটা লং ফ্রক পরে রেডি হয়ে নিল। দেবার্ঘ 5টার আগে একটু আগেই চলে এলো। কোহেলি বেরোনোর আগেই ওর মামার কাছে গিয়ে কানে কানে বলল, মামা, মামিকে কোনো সিক্রেট মেসেজ দিতে হবে নাকি? চিরন্তন ওর কান টেনে দিয়ে বলল, কানটা টেনে লম্বা করে দেবো, যা এখান থেকে। কোহেলি হেসে সবাইকে বলে দেবার্ঘর সাথে বেরিয়ে গেল। বাড়ির বাইরে এসে দেবার্ঘ কোহেলিকে বলল, সরি, এখন একটু কষ্ট করে হেঁটেই যেতে হবে। গাড়িটা নিয়ে বাবা বেরিয়েছে, আর আমার বাইকের চাবিটা খুঁজে পেলাম না, তবে খুব বেশি দূরে নয়। এর জন্য সরি বলার কি আছে? আমি মোমের পুতুল নয় যে হাঁটতে পারবো না। কোহেলির কথায় ওরা দুজনেই হেসে উঠল। সকালে একসাথে আসলেও দেবার্ঘকে সেভাবে লক্ষ্য করে দেখেনি কোহেলি। এখন পাশাপাশি হাঁটতে হাঁটতে ভালো করে দেখলো। হাইট দেখে মনে হয় 6 ফুট, না হলেও তার কাছাকাছি হবে। ছিপছিপে গরনের চেহারা, ফর্সা মুখের মধ্যে চোখ দুটো যেন বেশি করে নজরে আসে। দেখলেই মনে হয় যেন ঘুম জড়ানো। সব মিলিয়ে অত্যন্ত সুপুরুষ, না হলেও হ্যান্ডসাম। হঠাৎ কোহেলি জিজ্ঞেস করলো, আচ্ছা, এতদিন জিজ্ঞেস করবো ভেবেও করা হয়নি, আপনার প্রোফাইলে আপনার একটা ছবি নেই কেন? দেবার্ঘ বলল, এমনি। তোমার প্রোফাইলে তো খুব বেশি ছবি নেই তোমার। কুহেলি বলল, কিন্তু ডিপিটা তো আছে, তাছাড়া আরও 2-1টা আছে। দেবার্ঘ হেসে বলল, ভাগ্যিস ছিল, তাই তো চিনতে পারলাম। কুহেলি লক্ষ্য করলো হাসলে দেবার্ঘর বাঁ গালে একটা টোল পড়ে, ফলে হাসিটার সৌন্দর্য আরও বেড়ে যায়। কুহেলি আরও কিছু বলল না, চুপচাপ হাঁটতে লাগলো। দেবার্ঘ মাঝে মাঝে আর চোখে কুহেলিকে দেখছিল। প্রথম যেদিন ফেসবুকে ফ্রেন্ড সাজেশনে কুহেলি বসুর নামটা দেখেছিল, সেদিনই একটা কৌতূহল হয়েছিল। কৌতূহলটা যে ঠিক কিসের সেটা নিজের বোধ করি বুঝতে পারেনি। এমনিতেও দেবার্ঘ নিজে থেকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না, কিন্তু ডিপিতে রঙিন ফুলের বাগানের মাঝে দাঁড়ানো কুহেলিকে দেখে শেষমেশ রিকোয়েস্টটা পাঠিয়ে দিয়েছিল। তারপর টুকটাক কথার মধ্যে দিয়ে আলাপ। যত দিন গেছে দেবার্ঘর কৌতূহলটা আরও বেড়েছে। তবে এখন তো কৌতূহলের কারণটা জানে, কুহেলিকে জানার কৌতূহল। ওর খুব ইচ্ছে হয় কুহেলির সবটুকু জানতে। কথা বলে দেবার্ঘ বুঝেছে কুহেলি ঠিক অন্য মেয়েদের মতো নয়। এত অল্প বয়সে নিজের জীবনে ঠিক কী চায় সেটা ওর কাছে খুব স্পষ্ট। আর একটা জিনিস যেটা বুঝেছে সেটা হলো কুহেলির কাছে সবার আগে ওর কাজ। কোনো কিছুর বিনিময়ে ও নিজের কাজের সাথে কম্প্রোমাইজ করবে না। কুহেলির এই বৈশিষ্ট্যগুলো দেবার্ঘকে আরও বেশি আকর্ষণ করে। আর কুহেলিকে দেখার পর দেবার্ঘর সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো কুহেলির মিষ্টি হাসিটা। একটা অদ্ভুত কায়দায় শুধু ঠোঁট দিয়ে হাসে, আর এই নিঃশব্দ হাসিটা দেবার্ঘর মন ছুঁয়ে গেছে। ওদের বাড়িটা সত্যিই খুব একটা দূরে নয়, মিনিট 10-এর মধ্যেই পৌঁছে গেল। ছোটোখাটো দোতলা বাড়িটা লোকে লোকারণ্য হয়ে রয়েছে, চরম ব্যস্ত সবাই। দেবার্ঘ কোহেলিকে দেবাঞ্জলির রুমে পৌঁছে দিয়ে ওর কাজে চলে গেল। দেবাঞ্জলি কোহেলিকে দেখেই জড়িয়ে ধরল, একে একে বাকিদের সাথে পরিচয় করিয়ে দিল। সবাইকে বেশ ভালো লাগলো কোহেলি, কত সহজে আপন করে নিল ওকে। বিশেষ করে দেবাঞ্জলির মা নিভা দেবী কোহেলিকে একদম নিজের মেয়ের মতো কাছে টেনে নিয়েছেন। আড্ডা দিতে দিতে নিজের ওদের টাইমে খেয়াল ছিল না। প্রায় 8:30 নাগাদ চৈতালি দেবী ফোন করায় খেয়াল হলো দেবাঞ্জলি দেবার্ঘকে ডেকে কোয়েলিকে পৌঁছে দিতে বলল। দেবার্ঘ কোয়েলিকে নিয়ে আবার হেঁটেই রওনা হলো। সামনেই পূর্ণিমা চাঁদের আলো আর স্ট্রিট ল্যাম্পের আলো মিলে মিশে এক অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। কোয়েলির বেশ লাগছিল এভাবে হাঁটতে। দেবার্ঘ হঠাৎ বলল, তাহলে কবে ফিরছো যেন? কোহেলি বলল, 7 তারিখ। দেবার্ঘ বলল, আমিও তো 7 তারিখে ফিরবো। তোমার টিকিট বুক হয়েছে? কোহেলি বলল, একেবারে বুক করে নিয়েছি। দেবার্ঘ বলল, আমারও বুক করাই আছে, কিন্তু প্রবলেম একটাই। কি প্রবলেম?
বৌভাতের পরের দিন বিকেলে ফ্লাইট দমদম থেকে, বাকি সবাই তো এখানে ফিরে আসবে, সকালে বাস ছেড়ে দেবে, কিন্তু আমি এই সময়টুকু কোথায় থাকবো সেটাই বুঝে উঠতে পারছি না। হোটেলে থাকতে পারতাম, কিন্তু পরে করব করে আর বুক করা হয়নি। আর কালকে চেক করে দেখলাম কোনো হোটেল খালি নেই, বিয়ের সিজন তো। কোহেলি হাঁটা থামিয়ে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো, তারপর বলল, আপনি এই সামান্য ব্যাপার নিয়ে চিন্তা করছেন? দেবার্ক ঠিক বুঝতে পারলো না ওর কি বলা উচিত এখন, তাই কিছু না বলে অবাক চোখে কোহেলির দিকে তাকিয়ে থাকলো। কোহেলি আবার বলল, এটা কোনো প্রবলেমই নয়। আরে আমিও তো ওই দিন বিকেলের ফ্লাইটেই ফিরবো। মামা বাড়িতে অত ভিড়ের মধ্যে ঠিকমতো রিল্যাক্স হয়ে রেডি হতে পারবো না, তাই মাকে বলেই রেখেছি আমি বৌভাতের পরের দিন সকালেই আমাদের বাড়ি চলে যাব। মা আর ঠাম্মু পরে যাবে, আপনিও আমার সঙ্গে আমাদের বাড়ি চলে যাবেন। কোহেলির প্রস্তাব শুনে দেবার্ক অবাক হয়ে গেল। মাত্র কয়েকদিনের পরিচয় এইভাবে ওকে নিজের বাড়িতে যেতে বলবে, এটা আশা করিনি। কোহেলি বোধহয় ওর মনের ভাবটা বুঝতে পেরেছিল, তাই হেসে বলল, কালকের পর তো আমরা আত্মীয় হয়ে যাব, আর এক আত্মীয় আরেক আত্মীয়র বাড়ি যেতেই পারে। দেবার্ক হেসে বলল, তা যেতে পারে। ব্যাস, তাহলে তো এটাই ফাইনাল রইল। আচ্ছা, কটায় ফ্লাইট আপনার? দেবার্ক বলল, 5:10। আমারও তো, তার মানে সেম ফ্লাইট। দেবার্ক হেসে বলল, তাই তো দেখা যাচ্ছে, যাক ভালোই হলো, 2.5 ঘন্টার জার্নিটা ভালোই কাটবে। উত্তরে কোহেলিও হেসে বলল, সেটা কি করে বলছেন? সিট তো নিঘাত আলাদা হবেই। সেটা না হয় পরে ভাবা যাবে। কথা বলতে বলতে ওরা দুজনেই, কোহেলিরা ওখানে যেখানে পৌঁছে রয়েছে সেই বাড়িটার সামনে পৌঁছে গেল। দেবার্ক আর ভিতরে ঢুকলো না, বাইরে থেকেই গুড নাইট জানিয়ে চলে গেল। কোহেলি বাড়িতে ভেতরে ঢুকিয়ে দেখলো সবাই মোটামুটি কালকের প্রস্তুতিতে ব্যস্ত। কোহেলিও হাত লাগালো, কাল ভোর থেকেই সব আচার অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তাই কেউই বেশি রাত করলো না। কাজগুলো গুছিয়েই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে যার যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন ভোরবেলা থেকেই শুরু হয়ে গেল নানা রকম বিধি নিয়ম। একে অপরের সব অনুষ্ঠানের পরে গায়ে হলুদ পর্ব। নিয়ম অনুযায়ী বরের গায়ে হলুদ কনের বাড়িতে পাঠানো হয়ে গেল, বরের গায়ে হলুদ কনের বাড়িতে ভালো হোলি খেলা হলো একটা। সে এক দেখার মতো ব্যাপার, কে কাকে কোন ফাঁকে হলুদ লাগিয়ে পালিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এক প্রস্ত হলুদ খেলার পর সবাই স্নানে গেল, তারপর খাওয়া দাওয়ার পর্ব মিটলে শুরু হলো বরযাত্রী যাওয়ার পালা। সবাই পাল্লা দিয়ে সাজতে বসে গেল। লগ্ন যেহেতু 5:46, তাই হাতে খুব বেশি সময় নেই। কোহেলি আর ওর মাসির মেয়ে দিঠি একসাথে রেডি হচ্ছে। দিঠি একটা গোল্ডেন কালারের লেহেঙ্গা পরলো, কোহেলি আবার শাড়ির প্রতি একটা আলাদা টান আছে, সুযোগ পেলেই শাড়ি পরে, বেশ ভালো করে গুছিয়ে পরতেও পারে, কিন্তু একটাই প্রবলেম, শাড়ি পরে হাঁটতে ওর একটু অসুবিধা হয়, তাতে ও পিছপা হয় না। আজকেও একটা লাল রঙের নেটের শাড়ি পরলো, সঙ্গে কন্ট্রাস্টে কালো রঙের ফ্যান্সি ব্লাউজ, চুলটা খোলায় রাখলো, হাতে একটা ব্রেসলেট আর ঘড়ি, কানে বেশ বড় বড় দুটো ম্যাচিং ইয়াররিং পরলো, গলায় একটা ছোট্ট লকেট দেওয়া চেন, তার সাথে মানানসই মেকআপ। ফর্সা মুখটায় লাল লিপস্টিকটা যেন বেশি দৃষ্টি আকর্ষণ করছে। এমনিতেই সুন্দরী কোহেলি যেন আজ অসামান্য সুন্দরী হয়ে উঠেছে। দিঠি তো বলেই ফেললো, খুদি আজ মনে হচ্ছে বিয়েবাড়িতে যত ছেলে আসবে তারা আর সুস্থ বা করে বাড়িতে ফিরতে পারবে না, সবাই হার্টের প্রবলেম নিয়ে ফিরবে। কোহেলি একটু হেসে বলল, এখনও কলেজে উঠিস নি আর এখনই এত পেকে গেছিস, দাঁড়া বলছি মাসিকে। দিঠি বলল, বারে, আমি তো যেটা সত্যি সেটাই বললাম। কোহেলি বলল, থাক, অনেক সত্যি বলেছিস, তাড়াতাড়ি কর, না হলে দেরি হয়ে যাবে। ওদের কথার মাঝেই নিচের সরগোল শোনায়, বোঝা যাচ্ছে যে কনের বাড়ি থেকে বর নিতে এসেছে। কোহেলি আর দিঠি নিচে নেমে এলো, বাকিরাও ততক্ষণে রেডি হয়ে গেছে। চিরন্তনকে নিয়ে যাওয়ার জন্য দেবার্ঘ আর সঙ্গে আরও একটা ছেলে এসেছে। কোহেলি দেবার্ঘকে দেখে কেমন যেন স্থির হয়ে গেল। ডিপ নেভি ব্লু পাঞ্জাবি আর ঘিয়ে রঙের ধুতিতে যে কেউ ওকেই বর ভেবে ভুল করবে। কোহেলি চেষ্টা করেও চোখ দুটো সরাতে পারছে না। দেবার্ঘ কিন্তু কোহেলিকে লক্ষ্য করেনি। লগ্ন প্রায় হয়েই এসেছে। চিরন্তনকে নিয়ে যাওয়াটাই ওর প্রধান কাজ। বেশি সময় নষ্ট না করেই সবাই উলুধ্বনি শঙ্খের মাধ্যমে বিধি শুরু করলো। আজকের পর্ব এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আগামী পর্ব নিয়ে। ততদিন পড়তে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।